আমার জীবনটা একবারে নষ্ট করে দিছে, জোর করে কাছে টাইনে নিয়ে একবারে ফেলাই দিছে। আমি এই বয়সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সবাই খালি বুকের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, নানান কথা কয়। মানুষের কথা শোনার পরেও বাঁচি থাকার জন্য অনেক লড়াই করতেছি। এর মতো স্বামীরে পাশে পাই নাই, বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করতেছি না, আমার জীবনটা নষ্ট করে থুয়ে গেছে। একদম শুরু থেকে বলো মা। একবারে শুরু থেকে কইতাছি, মানে প্রথমে এক জায়গায় দেশে ছোট থাকাতে বিয়ে হয়েছিল। ওইখানে 8-9 বছর সংসার করার পরে 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা হওয়ার পরেই যখন ছেলেটার বয়স 5 মাস, তখনই ডিভোর্স হওয়ার পরেই ঢাকায় আইছিলাম যে নিজের জীবনটা পাল্টানোর জন্যে, যে ভালোভাবে থাকমু চলমু। ঢাকা আসার যেদিন আইছি পরের দিনে এই গার্মেন্টসে চাকরি নিছি। চাকরির বয়স 1 সপ্তাহ, তখনই একসঙ্গে চাকরি করছিলাম, মানে যে এখন আছে বর্তমানে হাজব্যান্ড। হ্যাঁ, আমি 2 নম্বর ইউনিটের 6 তলায় চাকরি করতাম, হ্যাঁ নিচে ল্যাবে চাকরি করতো। তো আইতে যাইতে দেখা হইতো আর কি, দেখা হয়তো অনেক প্রস্তাব দিত সম্পর্ক করার, বিয়ে করার। তা আমি পাত্তা দিতাম না, আমি আমার মতো যাইতাম আইতাম। নতুন আইছি ঢাকা শহরে, কিছুই বুঝি না। তা আমারে পাওয়ার জন্য অনেক কিছু করছে। রাস্তায় দাঁড়ায় থাকে, অফিস ছুটি হওয়ার পরে বাসার সামনে যা দাঁড়ায় থাকে, বাজার করতে গেলে বাজারে দাঁড়ায় থাকে। মোট কথা আর কি, মানে পাওয়ার জন্য অনেক কিছু করছে। একদিন হঠাৎ করে আমারে কয় যে মানে আমার কাছে আসতে চায়, যে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি একাই থাকো। হ্যাঁ আমি একাই থাকি, তাহলে তোমার সাথে আমি দেখা করবো। আমি কই না তো, আমার সাথে কিসের জন্য দেখা করবেন, আমি একা থাকি, একটা ফ্যামিলি বাসায় থাকি, একটা মেয়ে মানুষ, মানুষের নানান কথা কইব। পরে কয় তাহলে কী করলে জায়গা দিবে? কী করলে জায়গা দেবে? একটা স্বামী স্ত্রী যেভাবে থাকে সেইভাবে বিয়ে শাদী করেন, তারপরে থাকেন। কয় আচ্ছা। পরে এমন করে 1 মাস গেছে, 1 মাসের মাথায় হ্যাঁ মসজিদে নিয়ে যায়, মসজিদের সামনে দাঁড়ায় আমি আবার কইছি যে যদি বউ পোলাপান না থাকে তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি, আর যদি বউ পোলাপান থাকে তাহলে আপনার রাস্তা ভাই আপনি দেখেন, আমি আমার মতো থাকি। পরে কয় না আমার বউ পোলাপান নাই। আমি বিশ্বাস করি নাই যে না আছে বউ পোলাপান, আমি এই প্রস্তাবে রাজি না। পরে কয় কী করলে বিশ্বাস করবে? পরে হ্যাঁ কোরআন শরীফের উপরে হাত দিয়ে কয় আমার বউ নেই। বউ বিয়ে হয়েছিল, সারাসারি হয়েছে। তা আমি মনে করছি আছে না, অনেক আছে যে প্রথম বিয়ে করে বউ জায়গা। পরে বিশ্বাস করে আল্লাহ পাকের কোরআন কে না বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। পরে বিশ্বাস করে হ্যাঁ মানে মুর্শিদে আর কি মসজিদের সামনে বিয়ে পড়াইছে। কয় 1 বছর পরে কাবিন করবো, বড় বউ ছাইরে কাবিন করবো। তখন আবার আমার মনে খটকা লাগলো, বড় বউ ছাড়বো মানে? আগে তো বললো যে আগেই কোরআন শরীফ নিয়ে কইলো যে বউ নাই। পরে কয় যে আমি তো আর বাড়িতে থাকি না। হ্যাঁ বাড়িতে যাওয়া আসা করে, আমি জানি না। এখন বাড়িতে আসলে আমি তো আর বাড়িতে থাকি না, হ্যাঁ ছেলে আছে, ছেলে দেখতে আসে। যদি হঠাৎ করে এসে ঘরে উঠে তখন তো আর কিছু করতে পারবো না। তে 1 বছর পরে কাবিন করবো। দেখো মনের মিল থাকলে সবই হয়, কাবিন লাগে না। তুমিও এক জায়গায় ঠকে আইছো, তে বিশ্বাস করে দেখো আর ঠকবেন না। পরে আমার মনটাও নরম সহজ সরল, আমি না বুঝে হ্যার ফাড়ে পা দিছি। পরে এমন করে 1 বছর গেছে। 1 বছর যাওয়ার পরে দেখি প্রতিদিন রাত 12টার পরে মোবাইল সাইলেন্ট করা থাকে, আর 12টার পরে ঘরে আহে। প্রতিদিন শিফট ডিউটি করতো তো
7 দিন ডে 7 দিন নাইট। প্রতি নাইটে মানে ডে করার পরে নাইট জবে পড়তো, বৃহস্পতিবার ডে করে সন্ধ্যাবেলা বাড়িতে যাইতো, শনিবারে আবার আইসে নাইট করতো। হুম। তো এমন করে অনেক 1-2 মাস যাওয়ার পরে আমি মানে চিন্তা ভাবনা করতেছি যে আচ্ছা হ্যাঁ যদি বউ না থাকে কই যায়? তাহলে এত ঘন ঘন বাড়িতে যাইব কে? আর পোলা আছে, পোলা তো ফোনেই কথা কওয়া যায়। আর মাসে 6 মাসে একদিন যা পোলারে দেখে আসা যায়, তো প্রতিদিন দেশে যায় কে? মানে নাইট পড়লেই যায় আর কি দেশে। পরে এমন করতে করতে 1 বছর গেছে। 1 বছর পরে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা খালা কইতাছে আদুরি পা কাটছো কাটছো, পচা শামুকে পা কাটছো। পরে আমি কই কে খালা, হ্যাঁ তো বউ নাই। পরে কয় হ্যাঁ বউ পোলাপান আছে, কিছুদিন আগেই বাড়িতে যায় বাড়ি করে আইছে, আর বউ পোলাপান আছে। পরে আমি হ্যাঁ অনেক কিছুই করছি, স্বীকার হয় না, স্বীকার হয় না, কয় না বউ পোলাপান নাই। পরে কাবিনের জন্য চাপ দিছিলাম, পরে কাবিনও করে নাই। এমন করে আরও 2 বছর গেছে। তখন আমি তো চাকরি অবস্থায় আছিলাম, বুঝি নাই। মাস গেলে বেতন পাইছি, আমি মনে করছি যে যাক যা হবার হয়েছে, আমি আমার মতো চলমু, থাকলে থাকবো, না থাকলে নাই, যাইব গা। পরে একদিন ভালো করে ধরছিলাম যে আপনি কোন সত্যি করে বলেন যে আপনার মানে বউ আছে না নাই? তখন কয় হ আছে, আমি তোমারেও রাখবো হেরেও রাখবো, তোমারেও ফেলাই দিব না হেরেও ফেলাই দিব না। তখন আর কি করার ভাই, তখন তো আমার মানে বাবা বাঁচিয়া ছিল, বাবা জানে মা জানে, আবার তখন মেয়ে 10 বছর বয়স, মোটামুটি সব কিছুই বুঝে। তখন আর কিছু বললাম না আমি যে থাকবে, যা হবার হয়েছে। এমন করে এমন চলতাছি, চলার পরে হঠাৎ করে একদিন বাচ্চা পেটে আইছে। 2.5 মাস পেটে নষ্ট করতে বলে, তা আমি নষ্ট করি নাই, যে একটা জীবন নষ্ট করা মহাপাপ। হ্যাঁ যদি না খরচ খালা দেয়, আমি তো চাকরি করতেছি, আমি মানুষ করবো। পরে এই নিয়ে অনেক কিছু হওয়ার পরে বাড়িতে যায়, হ্যাঁ বেশ কয়েকদিন আমার সাইডে আসছিল, নষ্ট যতদিন না করবো ততদিন আইব না। পরে এমন একদিন হঠাৎ করে সকালে রাঁধতে যায়, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে এই এক সাইডের জামা গায়েই পরা গেছে, আর এই এক সাইডের জামা মানে টাইনে ফেলাই দিছি। দেওয়ার পরে আমি আর কিছু জানি না। পরে হ্যাঁ কোনাবাড়ি সিরাজ মেডিকেল আছে, অনে নিয়ে গেছিলো, অনে নেয় নাই আমারে, না নিয়ে বলছে যে এই রুগী ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া লাগবো। তখন হ্যাঁ আসিল, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যায় ভর্তি করাইছে। তখন বাড়িতে ফোন দিছিল, বাড়ি থেকে সবাই আইছে। আসার পরে হ্যাঁ আমারে রাইখে গেছে গা, কোনো খোঁজ খবর নাই। মানে হসপিটালে রেখে চলে গেল? হসপিটাল রেখে গেছে গা। এখন আমি তখন মানে বাঁচারই কথা আসিল না, এমন অবস্থা যে দেখছে সেই কইছে যে আমি বাঁচবো না। তখন 3 মাস 10 দিন হাসপাতালে আসিলাম, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে থাকার পরে অনেক টাকা গেছে, প্রায় 5 লাখ টাকার মতো গেছে। পরে ওইখান থেকে রমজানের ঈদের আগে ছাড়ছে, তখন দেশে নিয়ে গেছে। দেশে নিয়ে যাওয়া প্রায় 8 মাসের মতো হাসপাতালে আসিলাম, কোনো খোঁজ খবর নাই। ওই বাচ্চা অবস্থায় হাসপাতালের মানে কেউই বাচ্চা নষ্ট করে না, যে 3 মাস বাচ্চা পেটে নষ্ট করা যাবে না, কেউই নষ্ট করে নাই। ওই পুরা অবস্থায় বাচ্চা পেটে আসিল, হ্যাঁ খোঁজ নেয় নাই। পরে আমার বাবার কিন্তু আর্থিক অবস্থা নাই, রিক্সা চালে খাইতো। বাবা আবার আমারে খুবই আদর করতো। পরে এর ঘরে তো আগেই একটা ছেলে একটা মেয়ে দিয়ে আইছি। এখন আমিও অসুস্থ, একটা বাচ্চা মানুষ করতে গেলে আগে হাত পা ভালো হওয়া লাগে, আমি তো নিজে উঠতে পারি না, সারা গায়ে ব্যান্ডেজ। পরে নর্মালে হয়েছে, সেই ছেলে বাবু হয়েছে। ওর পরে আমার মায়ে নিব না, আমার মায়ে কয় 2টা মানুষ করছি আমি, আর এটা নিতে পারবো না। তখন এরে ফোন দিলাম যে কি করবো বাবুরে, আমি জানি না, তোমাকে যা ভালো মনে হয় তাই করো। পরে বাপের মুখের দিকে চাইলাম, বাপের মুখের দিকে তাকান যায় না, মানে কি করবো, হ্যাঁ তো
চিকিৎসা করে ফকির হয়েছে, মোট কথা মানুষের থেকে চায়া নিয়েও চিকিৎসা করছে। পরে মানুষে দিয়ে দিছি। এখানে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালায়, তার এক আত্মীয় হ্যাঁ ডাক্তার MBBS থাকে দিনাজপুরে, হ্যাঁ নিল। নেওয়ার পরে এক সপ্তাহ পরে আমি ঢাকা আইছি। আইসে দেখি যে বাসায় আসিলাম এই বাসার রুম পাল্টাইছে, জিনিস জানা দিয়ে এসে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই অসুস্থ অবস্থায় কই থাকমু, আর আইসে তো আমি টাকা পয়সাও আনি নাই। রুম নিতে গেলে অ্যাডভান্স দেওয়া লাগে, আবার এনে যে কাপড় চোপড় রেখে গেছি দেশ থেকে তো কাপড় চোপড়ও আনি নাই। যা দেখি হয় সেই রুমে নাই। 2 দিন এক গার্মেন্টসে চাকরি করতাম, হ্যারে নানা করে ডাকতাম। হ্যার বাসায় 2 দিন আসিলাম। 2 দিন থাকার পরে হ্যার বউ আর রাখবো না, মেয়ে মানুষ বুঝে নেই তো, এক ঘরে রাখতে দিব না হ্যাঁ স্বামীর সাথে। পরে আলাদা রুম নিছি, নিয়ে হ্যারে ফোন দিছি যে কই আমি আসি, কোনা বাড়িতেই আসি। তো কইলাম যে আমি কি করবো, কয় আমি জানি না তুমি কি করবে, আমি জানি না। পরে ভাই এমন অবস্থা, মানে আগে চাকরি একমতো করে খাইছি, একমতো ঘুরে বেড়াইছি, সেই সময় পরের করোনার সময় এমন অবস্থা, ঘর থেকে বাইরনো যায় না, হাতে টাকা পয়সাও নাই। আবার সেই সময় আব্বাও মারা গেছে। আব্বা মারা গেছে আমি জানি না, আমি রাগ করে বাড়ি থেকে আইছি। মারা গেছে 3 দিন পরে খবর পাইছে আব্বা মারা গেছে। সেই সময় যাইতেও পারি নাই। লাশটাও তো দেখতে পারেননি। না, তাও আবার বাড়ি থেকে ফোন দেয় নাই। আমার ফুফাতো বোনে ফোন দিয়ে কইছে যে মামা নাই, মারা গেছে। পরে যাইতে পারি না, পরে কি করবো? যখন মানুষের খাওয়ায় 40 দিনে, তখন এক ঝুটের গুডানের লোকের থেকে মানে শরম লজ্জা ভাঙ্গে আর কি, মানে কবরটা তো দেখা লাগবো। পরে হেরা 1000 টাকা দিছিল, তাই দিয়ে বাড়ি গেছিলাম। বাড়ি যা 2 দিনও থাকতে পারি নাই, আবার আইছি। আইসে কি করবো, কই যাবো, কাজ করতে পারি না। তখন আরো অবস্থা খারাপ, ঘা শুকায় নাই তো? গা শুকায় নাই, আর জামা গায়ে দিয়ে থাকতে পারতাম না, খুবই যন্ত্রণা করতো। পরে এমন দিন গেছে 5 দিন 6 দিন পর্যন্ত না খায়া ছিলাম। যে মানুষ আমি একটু রান্না ছিঁড়ে গেলে কোনো দিন পরি নাই, সে মানুষ একটা জামা গোসল করে হেডে শুকাইছি, হেডে পরছি। কারণ ওই যে লজ্জা লাগে যে অমুকের বউ মানুষের কাছে হাত পাতে। আগে চাকরি করছি, সবার সামনে একমতো করে ঘুরে বেড়াইছি। পরে দেখি 5-6 মাস এমন করে কাটাইছি, পরে দেখি আর পারি না। পরে বাধ্য হয়ে মানুষের কাছে চাইতে শুরু করলাম যে বাঁচা তো লাগবো, আবার প্রতিদিন ওষুধ খাওয়া লাগে, গরম উঠলে 2-3টা করে ফ্যান লাগে, কাপড় গায়ে দিয়ে থাকতে পারি না। হেরে ফোন দেই, হ্যাঁ ফোন ধরে না, মোবাইল বন্ধ করে থই। পরে কিছুদিন পরে আসলো, এমন করে চলতেছি মাসের থেকে ছায়া নিয়ে, কি করবো? পরে আসলো, আইসে রাস্তায় দাঁড় হয়ে থাকে, এনে দাঁড় হয়ে থাকে, অনে দাঁড় হয়ে থাকে, হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে রাখে যে আমার সব দিব, ঘর ভাড়া দিব, ভালো হইব, আমি যিনি আরে জায়গা দিই। আমি কইছি আমি জায়গা দিব না, যারা আমি বিপদের দিনে পাই নাই তারে আমার দরকার নাই। পরে মানুষে কয় আচ্ছা হোক, যেহেতু বিপদ, এখন যখন সব দিতে চায় তাহলে রেখে দাও। পরে থাকলো, পরে হ্যাঁ 1 টাকাও ঘর ভাড়া দিত না, বাজার সদাইও করতো না। আমি মাসের থেকে ছায়া আইনা পর্যন্ত হেরে খাওয়াইছি। বাড়িওয়ালা কোনোদিন এর থেকে ঘর ভাড়া চায় নাই, হ্যাঁ দেয়ও নাই। আমি মানুষের থেকে ছায়া আইনা নিয়ে কয় টাকার মানুষে দেয়, কাজ করতে পারি না। 100 টাকা যদি একজনে দিত, ওষুধ খাইতেই যাইতো, ঘর ভাড়া দিমু কই থেকে। এমন করতে করতে যে গেল বাকি 1 বছর। পরে হ্যাঁ কুরবানির ঈদে আইসা কয়, গেল কুরবানির ঈদে যে তুমি বাড়িতে যাও, তোমারে 30,000 টাকা দেই, বাড়ি যায় পোলা পানি নিয়ে করে জোরে খাও। তখন আমি রাজি হই নাই, 30,000 টাকায় কি হয়? তাহলে 1 বছর থাকো,
1 বছর থাকার পরে কিছু দিমুনি, বাড়িতে যাইও। এমন করে করে আসে যায় আসে যায় আসে যায়, আমার একটা টাকাও দেয় না, ঘর ভাড়াও দেয় না। পরে ব্যবসার কাজের জন্য সাতক্ষীরা গেছিল। 7 দিন পরে আমারে নিয়ে গেছিল। অনে যায়া 7 দিন থেকে ভাই শরম করে কি করবো, 7 দিন থাকার পরে আবার বাচ্চা পেটে আইছে। এখন বলতেও পারি না, সহ্য করতেও পারি না, নষ্ট করতেও পারি না। পরে ওইটাও নষ্ট করি নাই। পরে ওটাও মানুষে দিয়ে দিছি, এরা সিজার করে নিছে। 2টা বাচ্চার, একটা বাচ্চারও দায়িত্ব নেয় নাই। না নেওয়ার পরে এই গেছে গা একবারে দেশে, আমারে বইলেও যায় নাই যে আমি যাইতাছি, তুমি থাকো, কি তোমারে দিতে চাইছি দিমু, কিছুই দেয় নাই আমারে, কিছুই না। বাচ্চা 2টার পরের বাচ্চাটার কথা কইছিলাম যে একটা দিয়ে দিছি, এটা আমাদের কাছে থাক, দরকার হয় বিক্রি করে মানুষ করবো, কিন্তু হ্যাঁ নেয় নাই। কয় আমার পোলাপান আছে, আমি নিমু না। পরে জয়দেবপুরের এক লোক নিছে, হেরা সিজার করে নিছে। নেওয়ার পর থেকে যে তখন থেকে যে এত কষ্ট করে চলতেছি, হ্যারে ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে। আমার জীবনটা একবারে নষ্ট করে দিছে, জোর করে কাছে টাইনে নিয়ে একবারে ফেলাই দিছে। আমি এই বয়সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সবাই খালি মুখের দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, নানান কথা কয়। মানুষের কথা শোনার পরেও বাঁচি থাকার জন্য অনেক লড়াই করতেছি। এর মতো স্বামীরে পাশে পাই নাই, বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করতেছি, আমার জীবনটা নষ্ট করে থেকে গেছে। এর বাড়িতে গেছিলাম, কমিশনার এর নাকি কেমন বোন জামাই হয়, এর কাছে গেছিলাম, এরাও কিছু বিচার করে নাই। আমার হাতে 1000 টাকা ধরাই দিয়ে গাড়িতে তুলে দিছে। আমি আইছি, পুলিশের কাছে গেছিলাম, এরা কাবিন ছাড়া অভিযোগ লেগে না। আপনার তো কাবিনটা হবে না, কাবিন করে নাই। পরে গেল ওই মাসে, আর পারি না, মানুষের কাছে কতই যাবো, এত কষ্ট, ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা বাইর করে দিছিল। 2 দিন রাস্তায় রাত কাটাইছি সিকিউরিটির সাথে। আমার পরনে একটা জামাও আসিল না। পরে আরে ফোন দিয়ে কইছিলাম আমার নিয়ে খাওয়া লাগবো না, আমার সাথে সংসার করা লাগবো না, আমি আর চলতে পারতাছি না, আমারে একটা কিছু করে দেন, আমি এটা করে খাই। পরে কই পরে ফোন দিমুনি, পরে ফোন দেওয়ার কথা কই, আর ফোন ধরে না, ফোন দিলেও ফোন ধরে না। পরে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে এক ভাইয়ের লগে পরিচয় হয়েছিল, একটা রুম নিয়ে দিছিল, কিছু বাজার সদাই করে দিছিল, 2টা জামা বানাই দিছিল। তাই দিয়ে চলতাছে। এর কাছে ফোন দিলেই কয় যে আমি আর পারবো না, আমি কিছু দিতে পারবো না, আমি কিছু দিব না। তো কইলাম যে কিছু দিবেন না, তাহলে আমার জীবনটা নষ্ট করলেন কে? তা কয় আমি কিছুই করি নাই।
আমারে মিষ্টি মিষ্টি কথা কয়, আমারে ফাঁদে ফেলায়, আজকে আমার জীবনটা একবারে নষ্ট করে দিছে। আমি কোনো দিকে যাইতে পারি না, না মায়ের কাছে যাইতে পারি, না জেনে থাকি না আশেপাশে কারো কাছে যাইতে পারি, না কাজ করে খাইতে পারি। কেন এখন চলবেনটা কেন? আমি জানি না। আমি এক পর্যায়ে তো গলায় ফাঁস দিতে গেছিলাম যে এত কষ্টের বদল মরে যাবো। মানুষের বাঁচি থাকার জন্য একটা যে কোনো একটা সাইড থেকে আমি কোনো কিছুই করতে পারি না, রোদে দাঁড়াইতে পারি না, ঠান্ডা সহ্য হয় না, বেশি গরম উঠলে কাপড় গায়ে দিয়ে থাকতে পারি না, আর হের কাছে যাইও ঠাঁই পাই না। আপনার এখন তাহলে করবেনটা কি, প্ল্যানটা কি? নিজের কোনো ব্যবসা বাণিজ্য দোকানপাটের চিন্তা করছেন? কইছিলাম একটা দোকান দিব, কিন্তু আমার তেমন কোনো ক্যাশ নাই, আমার কোনো কিছুই নাই, আমি একবারেই নিঃস্ব। আপনার বিকাশ নম্বরটা বলেন, যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে হেল্প করতে চায়। বিকাশ বলতে রকেট নাম্বার আছে, বলেন এটা। 013040555345। আবার বলেন। 013040555345। যারা দেখতেছে তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আপনাকে হেল্প করতে আগে আসবে, আপনি তাদের জন্য যদি কিছু বলতে চান। আমি বলতে চাই যে ছেলে মানুষের মিষ্টি কথায় কখনো কেউ ভুলবেন না। এরা মেয়েদের জীবন নষ্ট করার জন্যে মিষ্টি মিষ্টি কথা কয়, পরে ফেলাই থুয়ে জায়গা। বেশি করে ফরিদপুরের লোকের কাছে আমি চাইলেও কারো কাছে বিয়ে বসতে পারবো না, চাইলেও কেউ আমারে নিব না, সারা শরীরেই পোড়া যাওয়া, আমার জীবনটা একবারে শেষ করে দিয়ে গেছে। ভুলেও কোনোদিন খোঁজ নেয় না আমি কি খাই, কই যাই, কি করি। ঠিক আছে বোন, ওনার কথা শুনে যদি আপনার মনে হয় যে ওনার সাথে, ওনার পাশে আপনি দাঁড়াবেন, ফোন নম্বর তো বললেনই উনি, চেষ্টা করেন যদি কোনো বুদ্ধি ব্যবসা দিয়ে হেল্প করা যায়। মানুষের সাথে থাকবেন ভাই, আল্লাহ আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ।